সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। করোনাকালীন দীর্ঘ সময় পেরিয়ে আমাদের বাংলাদেশ সরকার আবার নতুন শিক্ষা প্রতিষ্ঠান চালু করছে, যারই পরিপ্রেক্ষিতে তোমাদের এসএসসি পরীক্ষা 2021 সালে শিক্ষার্থীদের জন্য আমার আজকে অনলাইন ক্লাসে তৃতীয় অধ্যায় থেকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমাদের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের নতুন যে টপিক আলোচনা করব, অর্থাৎ তোমরা নিশ্চয় জানো আমাদের বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি পরীক্ষা 2021 তোমাদের জন্য একটা নতুন শর্ট সিলেবাস দিয়েছে। এই শর্ট সিলেবাসের আলোকে তোমাদের 4টে অধ্যায় সিলেক্ট করে দিয়েছে। এই 4টে অধ্যায়ের উপর তোমাদের একটা সুনির্দিষ্ট কোশ্চেনের উপর পরীক্ষা নেওয়া হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজ তোমাদের এই 4টে অধ্যায়ের প্রথম যে অধ্যায়টা, অর্থাৎ তোমাদের বইয়ের রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ নিয়ে আলোচনা করব। আমি তোমাদের রসায়ন তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠনের একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি অনলাইন ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ শাহিন আজাদ, প্রভাষক, সুফল মিশ্রণ কলেজ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের টপিক তোমাদের পদার্থের গঠনের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন। এই অধ্যায়ের আইসোটোপ অর্থাৎ তেজস্ক্রিয় আইসোটোপ কিভাবে এই আইসোটোপ থেকে বিভিন্ন মৌলের পারমাণবিক ভর নির্ণয় করা যায়, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায় এবং এখান থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে নির্ণয় করা যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আমাদের মূল টপিকে চলে আসি। আমরা যদি আইসোটোপ সম্পর্কে আলোচনা করি, আমরা একটু বোর্ডে লক্ষ্য করি। আমরা একটা পরমাণুর মডেল চিত্র ধরে নাও আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। সোডিয়াম যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে পাবো 1s2 2s2 2p6 3s1। এটাকে যদি আমরা নিউক্লিয়াসের গঠনের পরিপ্রেক্ষিতে চিত্রটা ফলো আপ করি তাহলে আমরা এভাবে দেখতে পাই, এখানে যেহেতু 3 নম্বর শক্তি স্তর পর্যন্ত ইলেকট্রন বিন্যাস থ্রো আপ করছে, সেহেতু আমরা 3টে প্রধান শক্তি স্তর এখানে আঁকবো। প্রথম শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তর এবং তৃতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তর ইলেকট্রন আছে কয়টা? 2টা। তাহলে আমরা আমাদের গঠনে আমরা 2টো ইলেকট্রন দিলাম। এরপরে দ্বিতীয় শক্তি স্তর আছে 6 2 8টা ইলেকট্রন। আমরা 8টা ইলেকট্রন দিব। এরপর তৃতীয় শক্তি স্তরে 1টা ইলেকট্রন রয়েছে। এখন আমাদের তৃতীয় নম্বর শক্তি স্তরে যে ইলেকট্রন, এখানে 1টা ইলেকট্রন রয়েছে। তো আমরা এই শক্তি স্তরে অর্থাৎ নিউক্লিয়াসের যে মূল চিত্র, এই নিউক্লিয়াসের চিত্র থেকে আমরা অরবিটের ধারণা দিতে পারি। কিভাবে ধারণা দেওয়া যায়? আমরা যদি কল্পনা করি এভাবে যে সোডিয়াম একটা মৌল, এই মৌলের নিউক্লিয়াসের কেন্দ্র এখানে, যেখানে পজিটিভ চার্জ অবস্থান করে, অর্থাৎ নিউক্লিয়াসের কেন্দ্র থেকে সর্ববহিস্থ যে শক্তি স্তর রয়েছে
এই শক্তি স্তরে একটি আকর্ষণ রয়েছে, যে আকর্ষণকে বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ। এই আকর্ষণের পরিপ্রেক্ষিতে আমরা পারমাণবিক ব্যাসার্ধের সংজ্ঞা দিতে পারি। কিভাবে? কোনো মৌলের নিউক্লিয়াসের কেন্দ্র হতে তার সর্বস্থ শক্তি স্তরের যে ইলেকট্রনের দূরত্ব, এই দূরত্বকে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলতে পারি। এখন আইসোটোপের সংজ্ঞা ঠিক এই নিউক্লিয়াসের বিভিন্ন শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনের বিচরণ অর্থাৎ সঞ্চরণশীলের উপর নির্ভর করে। আমরা কিভাবে বলতে পারি সেটা? আমরা যদি কল্পনা করি যে কোনো মৌলের নিউক্লিয়াস অর্থাৎ কোনো মৌলের নিউক্লিয়াসের কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট শক্তি স্তর অবস্থান করে। যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখলাম যে 3টি শক্তি স্তর রয়েছে, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর এবং তৃতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে 2টো ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন। অর্থাৎ আমরা অরবিটালের সংজ্ঞা দিতে গেলে অর্থাৎ সবার আগে আমাদের অরবিটালের সংজ্ঞা আমরা দিতে যাই, সবার আগে আমাদের অরবিটের সংজ্ঞা দেওয়া লাগবে। কিভাবে? যেমন কোনো মৌলের নিউক্লিয়াসে কোনো একটি নির্দিষ্ট শক্তি স্তরে কোনো মৌলের নিউক্লিয়াসে কোনো একটি নির্দিষ্ট শক্তি স্তরকে একটা অরবিট বলে। অর্থাৎ আমাদের এখানে যতগুলো শক্তি স্তর রয়েছে প্রত্যেকটা শক্তি স্তরই একটি অরবিট। যেমন প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। n এর মান যদি 1 হয়, n এর মান যদি 2 হয়, n এর মান যদি 3 হয়, অর্থাৎ n এর মান যদি 1 হয় তাহলে শক্তি স্তর প্রথম, n এর মান যদি 2 হয় তাহলে শক্তি স্তর দ্বিতীয়, n এর মান যদি 3 হয় তাহলে শক্তি স্তর তৃতীয়। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের প্রত্যেকটা শক্তি স্তরকেই একটি অরবিট বলা হয়। তাহলে সোডিয়ামকে যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে এই মৌলের নিউক্লিয়াসে 3টি প্রধান শক্তি স্তর বিদ্যমান। এই 3টি প্রধান শক্তি স্তরের প্রত্যেকটা শক্তি স্তরে একটি অরবিট। এখন এই অরবিটের উপর নির্ভর করে অরবিটাল অবস্থান করে। কিভাবে? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো যে অরবিটালটা অবশ্যই অরবিটের উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে? আমরা যদি এটা ফলো আপ করি বা সংখ্যা হিসেবে আইডেন্টিফাই করি, অর্থাৎ অরবিট এবং অরবিটাল, অর্থাৎ আমরা যদি অরবিটালের সংখ্যা ফলো আপ করি তাহলে ঠিক এভাবে দাঁড়ায়। তো জাস্ট অরবিটালের ডেফিনেশনটা কীভাবে ফলো আপ করা যায়? তো আমরা দেখি যে কোনো মৌলের নিউক্লিয়াসে অর্থাৎ এখানে সোডিয়ামের এই মৌলের নিউক্লিয়াসের যে কোনো একটি শক্তি স্তরে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাব্যতা যদি 90 থেকে 95% হয় তাহলে আমরা তাকে অরবিটাল বলি। কেমন? আমরা জানি এই মহাবিশ্বে কোনো কিছু স্থির নয়। তো পরমাণু সোডিয়াম যদি আমরা আলোচনা করি তাহলে সোডিয়ামটাও স্থির নয়। সোডিয়ামের প্রত্যেকটা ইলেকট্রন চলমান বা সঞ্চারণশীল। অর্থাৎ সোডিয়াম যদি 3টে শক্তি স্তরে বিচরণ করে সেহেতু এর প্রত্যেকটা শক্তি স্তরে অনেকগুলো অরবিটাল অবস্থান করে। কিভাবে? প্রথম শক্তি স্তরে 2টো ইলেকট্রন রয়েছে, এই 2টো ইলেকট্রন সবসময় ক্রমাগত নিউক্লিয়াসের প্রোটনকে কেন্দ্র করে ঘুরছে। এরপরে দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন রয়েছে, এই 8টি ইলেকট্রন নিউক্লিয়াসের কেন্দ্রের প্রোটনকে আকর্ষণ করে ঘুরছে। এরপরে তৃতীয় শক্তি স্তর রয়েছে, তৃতীয় শক্তি স্তরে যে ইলেকট্রনটি রয়েছে সেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের কেন্দ্রের প্রোটনের প্রতি আকর্ষণ করে ঘুরছে। অর্থাৎ কোনো মৌলের অর্থাৎ সোডিয়াম মৌলের নিউক্লিয়াসের প্রত্যেকটা শক্তি স্তরে কোনো একটা স্থানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাব্যতা যদি 90 থেকে 95% হয় তাহলে আমরা তাকে অরবিটাল বলি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই অরবিট এবং অরবিটাল সম্পর্কে ধারণা পেয়েছো। এই অরবিট এবং অরবিটাল সম্পর্কে ধারণা না পেলে পদার্থের গঠন অর্থাৎ 3 নম্বর অধ্যায়টা সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। তো অবশ্যই তোমাদের বিভিন্ন মৌলের নিউক্লিয়াস সম্পর্কে জানা প্রয়োজন, তার অরবিট সম্পর্কে জানা প্রয়োজন, তার অরবিটাল সম্পর্কে জানা প্রয়োজন। এখন
এই অরবিটাল এটার উপর ভিত্তি করে আমাদের কিছু আইসোটোপ চলে আসে, নির্দিষ্ট কিছু আইসোটোপ। আমরা যদি কল্পনা করি প্রথম হাইড্রোজেনের মোট 7টি আইসোটোপ বিদ্যমান, এর মধ্যে 3টি স্থায়ী আর 4টি অস্থায়ী আইসোটোপ। 3টি স্থায়ী আইসোটোপ যেমন হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 2 হাইড্রোজেন 1 আর 3, এই 3টি আইসোটোপ বিদ্যমান। প্রত্যেকটা আইসোটোপের অর্থাৎ হাইড্রোজেনের প্রথম আইসোটোপ, দ্বিতীয়, তৃতীয়, হাইড্রোজেন 3টি স্থায়ী আইসোটোপ বিদ্যমান। 1 নম্বর আইসোটোপ আছে প্রোটিয়াম, 2 নম্বরটা ডিউটেরিয়াম, 3 নম্বরটা ট্রিটিয়াম। 3টে স্থায়ী আইসোটোপ বিদ্যমান। এখন এই 3টে স্থায়ী আইসোটোপ দিয়ে আমাদের পরমাণু অর্থাৎ পদার্থের গঠন এই অধ্যায়ে পারমাণবিক ভর নির্ণয় করা হয়, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয়, আপেক্ষিক গড় পারমাণবিক ভর নির্ণয় করা হয়। এই 3টে বিষয় নির্ভর করে এই আইসোটোপের উপর। কীভাবে? যেমন কপারের 2টি পৃথক আইসোটোপ বিদ্যমান, Cu একটা কপারের পরমাণু সংখ্যা 29 অর্থাৎ তার প্রোটন সংখ্যা 29, আর একটা মৌলের ভর সংখ্যা 63 আর একটা মৌলের ভর সংখ্যা 65। তাহলে পরপর 2টো আইসোটোপ বিদ্যমান, একটি আইসোটোপ কপারের আর একটি আইসোটোপ কপারের, অর্থাৎ কপার আর কপার এরা পরস্পর আইসোটোপ। একটা 63 ভরযুক্ত, একটা 65 ভরযুক্ত। 63 এবং 65 এই ভর দুটো কপারের পৃথক আইসোটোপ। এখন আমাদের এই পৃথক আইসোটোপ থেকে আমাদের মূল পারমাণবিক ভর নির্ণয় করা সম্ভব। যে কপার 29 এবং 63, কপার 29 এবং 65, কপার 29-এর জন্য ভর সংখ্যা 63, কপার 29-এর জন্য ভর সংখ্যা 65। এই দুটো মৌলের ভর থেকে আমরা তাদের মূল ভর নির্ণয় করতে পারি, অর্থাৎ পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। যেমন যদি আমরা এর একটা প্রসিডিউর ফলো করি, তো ঠিক এভাবে আমরা খেয়াল করতে পারি। যেহেতু কপারের 2টি পাশাপাশি আইসোটোপ রয়েছে, একটা কপার 63 আর একটা কপার 65, কপার 63 আর কপার 65। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রকৃতিতে এর প্রয়োজনীয়তার পরিমাণ দেওয়া খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি পরিমাণে প্রকৃতিতে কপার 63 পাওয়া যায় এবং কি পরিমাণে প্রকৃতিতে কপার 65 পাওয়া যায়। অর্থাৎ আমরা জানি কপার 63 প্রকৃতিতে পাওয়া যায় 25%, আর একটা আছে 75%। অর্থাৎ 25% এবং 75% এই দুটো পার্সেন্টেজের উপর নির্ভর করে আমাদের মৌলটা টোটাল পারমাণবিক একটা ভর দাঁড়ায়। সুপ্রিয় শিক্ষার্থী, অর্থাৎ কপার 63 এবং কপার 65 এই দুটোর এক্সাক্ট পারমাণবিক ভর আমাদের দাঁড়ায় হচ্ছে 63.5। অর্থাৎ মূল পারমাণবিক ভর কপারের দাঁড়ায় 63.5। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিভাবে পৃথক আইসোটোপ থেকে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায় সেটা আমরা জানলাম। তবে আমরা আগামী ক্লাসে কিভাবে কপার বা অন্যান্য মৌলের আইসোটোপ থেকে তার প্রাচুর্যতার পরিমাণ, অর্থাৎ প্রকৃতিতে কি পরিমাণ এই মৌলটি আছে তার উপর নির্ভর করে কিভাবে তার মূল পারমাণবিক ভর আসে সেটা আমরা নেক্সট ক্লাসে অবশ্যই জানবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজ আর নাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই মার্কস করে প্রতিষ্ঠানে আসবে, তোমাদের পরীক্ষা যেন সুন্দর হয়, সাবলীল হয়। সবাইকে সবার শুভকামনা রয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।